হুন্ডার ক্ষতি হয়েছে না? আপনি চলে যান, আমি আলাদা একটা টেম্পো নিয়ে যাব। জুবাইয়ের বিষম খাওয়া কণ্ঠে শুধালো। কেন? যার সঙ্গে এলে তার সঙ্গে যেতে এখন আপত্তি হচ্ছে কেন? আপনি চক্ষু লজ্জায় দায়ে পড়ে আমাকে নিয়ে এসেছেন। এদিকে পথে কি জানি আপনার কি হলো, মেজাজ গরম করে সিগারেট টানলেন, তাই আলাদা যাব। তুমি একা গেলে তোমার উপর গুন্ডাদের আক্রমণ হতে পারে। টেম্পো চালকদের সাথে তাদের যোগ সাজস থাকে। তোমার মতো মোহিনীর রূপের একা তরুণী যাত্রীকে চালক তাদের হাতে তুলে দেয়। বিনিময়ে চালক পায় মোটা অঙ্কের ক্যাশ। চাইলে এবার যেতে পারো আলাদা। পরিবারের মানুষ হিসেবে তোমাকে জানানোর আমার কর্তব্য। শিখা এক চুলো নড়ল না, আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। জুবাইয়ের বাইকে চড়ে বসলো, পুরু গলায় বলল। পিছনে এসে বসবে নাকি চলে যাব? শিখা ইতি উতি চেয়ে বাইকে গিয়ে বসলো। জুবাইয়ের মুচকি হেসে বাইক স্টার্ট দিল। তারপরের দিন ছিল শুক্রবার। বাড়িতে তেমন কেউ নেই, সবাই হসপিটালে। ভর দুপুরে শিখা হেলে দুলে পুকুর পাড় ধরে এগিয়ে গেল বাগিচার ভিতরে। পুরো বাড়ি ফাঁকা। এই সুযোগে বাগিচার ভিতর কি কি ফল গাছ আছে সে দেখবে। তার পছন্দ মতো কিছু পেলে কুড়িয়ে নিবে বা ছিঁড়ে নিবে লবণ মরিচ দিয়ে মেখে খাওয়ার জন্য, যেমন বেতফল, বুতি জাম, গোলাপ জাম এসব। শিখা সেই বাগিচা অতিক্রম করে ভেতরে আরেকটি পরিত্যক্ত বাগিচায় ঢুকলো। মুখ বাড়িয়ে দেখলো একটা গোলাপ জাম গাছ ও একটি বেতফল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুই বন্ধুর মতন। থোকায় থোকায় পাকা বেতফলও দেখা যাচ্ছে। ওহ! শিখার লকলকানো জিভে পানি এসে গেল। সে সোজা গাছ দুটোকে দৃষ্টির নিশানায় রেখে এগিয়ে যেতে লাগলো। সেগুলোর কাছাকাছি হতেই লতায় পাতে আচ্ছাদিত উঁচু ঢিবির মতো একটা স্থানে হোঁচট খেয়ে পড়ে গেল। শিখা বিরক্ত হয়ে ঢিবির দিকে তাকালো। ঢিবির উপরে কিছু লতাপাতা দু হাত দিয়ে টেনে সরিয়ে দিল। তাতেই দৃশ্যমান হলো আস্ত একটি কবর। তালুকদার বাড়ির কবরস্থান সে দেখেছে, তার শ্বশুর তাকে দেখিয়েছে। তাহলে এখানে বিচ্ছিন্ন এই কবর কার হতে পারে? ভাবতেই প্রখর রোদ্দুরের মাঝেও শিখার সমস্ত শরীর হিম হয়ে গেল, কনকনে শীতের রাতের ন্যায়। তবে এই কবরের রহস্য সে আবিষ্কার করেই ছাড়বে। শিখা কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলো কার কবর হতে পারে এটা। ঘরে গিয়ে কি সুমনাকে জিজ্ঞাসা করবে, নাকি জুবায়েরকে, নাকি সরাসরি তার শ্বশুরকে, নাকি রাজকে? এটা বোধহয় ঠিক হবে না, কিন্তু তাহলে কিভাবে জানবে সে? শিখা গোলাপজাম গাছের নিচে গেল। নিচে ঝুঁকে থাকা একটা শাখা টেনে ধরলো হাত উঠিয়ে। এক থোকা পাকা টসটসে গোলাপজাম ছিঁড়ে নিল। বেতুইন নিল না আর। পুকুর ঘাটে নেমে সবগুলো ধুয়ে নিল। নিজের রুমে গিয়ে বসে বসে সবগুলো খেয়ে নিল। মনের ভিতর ঘুরপাক খাচ্ছে কবরের বিষয়টা। থেকে থেকে কবরটা দৃশ্যমান হচ্ছে তার মনের আরশিতে। তার মনে কু ডাকছে, এই কবরটা সেই মনসুর চাচার বা আসগর আলীর নয় তো? তিনি বলল তার বাবা নিখোঁজ। সেই রাতে শিখার ঘুম এলো না, যেন তার কাঁধে বিশাল দায়িত্ব পড়ে গিয়েছে। যেন কোনো অদৃশ্য ছায়া তাকে অনুরোধ করে বলছে, তালুকদার পরিবারের যত অনাচার, অমানসিকতা, নিষ্ঠুরতা সব যেন শিখা নিজ হাতে দমন করে এবং নিজের পায়ের তলার মাটিকে মজবুত ও উর্বর করে। তারপর শিখা কলেজে গিয়ে চুপি চুপি একটা ছেলে ক্লাসমেটের মাধ্যমে জেনে নিল কবরের বয়স 6 মাস পার হয়ে গেলে সে মৃত ব্যক্তির হাড় ও দাঁত থেকে ডিএনএ টেস্ট করা কিছুতেই সম্ভব নয়। শিখা বুঝলো তাকে নতুন চাল করে বের করতে হবে এটা কার কবর। ঘরের কাউকে জিজ্ঞাসা করলে তারা জানলেও স্বীকার করবে না, দায় এড়ানোর জন্য নিজেদের কারো বলে চাপিয়ে দিবে। 2 দিন পর হাসপাতাল থেকে তালুকদারকে বাড়িতে নিয়ে আসা হলো। এ যাত্রায় বেঁচে গেলেন তিনি। তার 1 সপ্তাহ পর রানীর রিলিজ হয়ে গেল ঢাকা মেডিকেল থেকে। জুবায়ের তার দোকানের ল্যান্ডফোন থেকে টেলিফোন করে রাজকে বলে দিল সে যেতে পারবে না। রাজের গাড়ি দিয়ে যেন রানী আর ডলিকে বাড়িতে নিয়ে আসা হয়। রাজ তাই করলো। নিজে গেল না রানীকে দেখতে। তার ড্রাইভার গিয়ে রাজের দেওয়া নির্দেশ অনুযায়ী হাসপাতালে সবকিছু করলো। বিল মিটিয়ে রানী ডলিকে নিয়ে বাড়িতে চলে গেল। তালুকদার পরিবারের পরিবেশ গতিহীন নদীর মতো, নিশ্চল, স্থির, শান্ত। যার যার অবস্থানে সবাই মনোবেদনায়, যাতনায়, গোপনে তিলে তিলে পুড়ে মরছে। কেউ কারো সঙ্গে তেমন কথা বলে না। তারা ধীরে হাঁটে, ধীরে চলে, ধীরে বলে, ঝিমিয়ে ঝিমিয়ে। এক একজন যেন নিশিরাতের ক্ষয়ে আসা চাঁদ, কিংবা কোনো দুঃখিনী ডাহক। পরপর কিছু পারিবারিক ন্যাক্কারজনক ঘটনায় জয়নুল তালুকদার মানসিকভাবে কাবু হয়ে গিয়েছেন। বয়সকে আশ্রয় করে কিছু রোগ বাসা বেঁধেছে নুজো হয়ে আসা দেহখানিতে। সংসারের হালাত ধরে রাখতে পারছেন না, এটা আর তিনি চানও না। স্মিত হয়ে এলো সুফিয়ার ঝাঁঝালো বদরাগী কণ্ঠস্বর। ভঙ্গুর হতে লাগলো তার শাসিত আদরির ঠমক মারা চালচলন কোথায় যে মিলিয়ে গেল বাতাসার মতন। মন্থর হলো দুপদাপ করে চলা তার চরণগতি। প্রায়শই নিজেকে করে রাখে গৃহবন্দী। খালেদ ও আসলাম শহরে থাকলে সবকিছু অবগত। তাদেরকে বোন আদুরি টেলিফোন করে সব জানিয়েছে। তারা হাসপাতালে গিয়ে রানীকে দেখে এসেছে। তারপর হতে তারা দুই ভাইও ঘাবড়ে গেল। রানী হয়ে গেল চিরবোবা ও ঘরের কোণের আরশোলা। সুমনা ও জলি প্রতি কদম ফেলে সতর্ক হয়ে।
যেন কারো নজরবন্দি তারা। ফুপু জাহানারাও রানীর বিষয় শোনার পর হতে নিজের দম্ভনীয় মেজাজকে বরফ করে ফেললেন। এই নারীগুলোর অহমিকার তেজ ধীরে ধীরে কমে আসতে লাগলো, ঠিক বেলা শেষে অস্তমিত হয়ে আসা ডুবুডুবু সূর্যটার মতো। আমেনার মাঝে কোনো পরিবর্তন ঘটেনি, কারণ তিনি কারো সাথেও নেই, পাচেও নেই, আগের মতোই আছে নিজের সমস্ত সারল্যতা নিয়ে। জুবায়ের সে তো রাজশিখার অকৃত্রিম বন্ধু, ফুলের মতো সুবাস বিলিয়ে একসময় ঝরে যাওয়াই হবে তার কাজ। সবার জীবনের এই অভূতপূর্ব পরিবর্তিত প্রলয়ের কেন্দ্রবিন্দু একজনই, শিখা। সে কিন্তু এমন কিছু চায়নি। রঙিন প্রজাপতির ন্যায় উড়ে চলা চঞ্চল মেয়েটি চেয়েছে সবার আপন হয়ে থাকতে, তা হয়নি। অথচ সম্পর্কগুলো রূপ নিল গ্লানিতে, প্রতিশোধে, হিংসায়, অভিযোগে, রেষারেষিতে, যেন মরা বিকেল। সবাই শীতল আচরণ করছে শিখার সঙ্গে। এদিকে শিখা রাজের আদেশে আলাদা রান্না করে খায়। কলেজে যাওয়ার আগের সময় রান্না করে রেখে যায়। যেদিন পড়াশোনার চাপের জন্য রান্নার সময় হয় না, সেদিন মতির মা তার জন্য ছোট হাঁড়িতে রান্না করে রাখে। জ্যোৎস্নারও বিয়ে হয়ে গেল ঠিক করা সেই পাত্রের সাথে। জ্যোৎস্নারা উজানপুর গ্রামের বাসিন্দা, তাই মতির মায়ের ছুটি নিতে হয়নি মেয়ের বিয়ে উপলক্ষে। তালুকদার বাড়ি থেকে যাওয়া আসা করে অতি সাধারণভাবে বিয়ে সম্পন্ন করেছে। তিনি কয়েক বছর ধরে তালুকদার পরিবারে শ্রম দিচ্ছেন। তার বিনিময় হিসেবে জ্যোৎস্নার বিয়ের সম্পূর্ণ খরচ তালুকদার পরিবার বহন করলো। জ্যোৎস্না শ্বশুর বাড়িতেই থাকছে, তাই তালুকদার বাড়িতে তার আর কাজ করতে হচ্ছে না মায়ের সঙ্গে। ঘরের কাজ রানী, সুমনা, ডলি, আদুরি, মতির মা করছে। শিখাও বসে থাকে না, সময় সুযোগ পেলেই ঘরের কাজে হাত লাগাচ্ছে, বাগানের কাজ বরকত করছে। জুবাইরের নানি হারিসা খাতুন ক্রমশ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। চিকিৎসা চলছে, তবুও উন্নতি হচ্ছে না। বিছানা চাটাই নষ্ট করে ফেলছেন যখন তখন। তার অবস্থা বেগতিক শুনে তালুকদার মনে মনে ঘাবড়ে গেলেন, বুঝি তারও পরপারে ডাক চলে আসবে। তাই তিনি এক নিরিবিলি সকালে শিখাকে তার রুমে ডাকলেন। শিখা গিয়ে মধুর গলায় বলল, বাবা ডেকেছেন আমায়? হ মা, বসো। শিখা বসলো। তালুকদার ঘোলাটে চোখে শিখার দিকে তাকালো, কাতর স্বরে বলল, মারে, আমার শরীর মন ভালো ঠেকছে না। কখন ওপারে ডাক আসে বলা যায় না। তোমার মায়েরে কইও আমারে মাফ করে দিতে। কোনো ভুল কইরা থাকলে তুমিও নিজের বাপ মনে কইরা আমার উপর কোনো ক্ষোভ পয়সা রাইখো না মনের ভিতর। তুমি একরত্তি মাইয়াটারে কত আউস কইরা ছোট ছেলের বউ করে কিন্তু কত বড় বড় তুফান তোমার উপর দিয়া গেল মা। তোমার উপর আমার দোয়া রইল, একদিন তুমি অনেক বড় কিছু হইবা। এই উজানপুর গ্রামের মানুষ তোমার মাথায় তুইলা রাখবো, ইজ্জত করব। বলতে বলতে তালুকদারের গলা ধরে এলো, চোখ দুটো টলটল হয়ে উঠল। শ্বশুরের মুখে হৃদয় হরণ করার মতো কথাগুলো শুনে শিখা আবেগ আপ্লুত হয়ে গেল, কেঁদে ফেললো ঝরঝর করে। শ্বশুরের হাত দুটো ধরে বলল, বাবা, আপনি এত বড় বিপর্যস্ত হবেন না। আপনি বেঁচে থাকবেন, আপনার ওপর আমার কোনো অভিযোগ নেই, বরং আমি চিরকৃতার্থ। আপনার চেষ্টায় আমি এত বড় মনের একজন মানুষের জীবন সঙ্গিনী হতে পেরেছি, নয়তো কোনোদিনও এটা সম্ভব হতো না। আপনি পছন্দ করেছেন বলেই উনি আমাকে পছন্দ করেছেন। আপনার এই মহানুভবতা আমার হৃদয়ে অম্লান রবে চিরটা দিন বাবা। আপনি আমার সাহস ও ভরসার অন্যতম কেন্দ্রবিন্দু। বরং আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্যই মায়ের অনেক ঝাড়ি ঝুড়ি, চোখ রাঙানি, রুক্ষ আচরণ সহ্য করতে হয়েছে আপনাকে। আপনি বর্তমানে শুধু আপনার সুস্থ থাকা ও ভালো থাকা নিয়ে ভাববেন। আমি যতক্ষণ পারি, যা পারি, অবশ্যই আপনার প্রতি শ্রদ্ধাশীল থাকব। তালুকদার রুগ্ন হাতখানা বাড়িয়ে শিখার মাথায় পিতৃস্নেহের পরশ বলিয়ে দিল, প্রাণ উজাড় করা ভালোবাসা, আশীর্বাদ ঢেলে। নুরি উঠানে নিরালায় বসে বসে বটি দিয়ে নারিকেল পাতা থেকে শলা নিচ্ছে আর বেসুরাসুরি নিজের বানানো গীত গাইছে। আমার মাইয়া সোনার পুতলা কাইন্দা কাইন্দা কয়, মা গো তোমার লগে হইব গো দেখা অন্য দুনিয়ায়। শিখা পেছন থেকে নুরিকে জড়িয়ে ধরে আম্মা ডেকে উঠল। দুই হাঁটু ভেঙে বসে মায়ের দুই পা ছুঁয়ে সালাম দিল। নুরি হতচকিত হয়ে গেল আচমবিতে আদরের ছোট মেয়ের মুখখানা দেখতে পেয়ে। কিরে মা, একলা যে তুই, জামাই কই? আমার আম্মার যা কথা, মেয়ে বাবার বাড়িতে যতবার আসবে ততবার জামাই আসা লাগবে। গাল ফুলিয়ে আহ্লাদি ঢঙে বলল শিখা। নুরি বলল, ঘরে গিয়ে ব্যাগ রেখ খায়। ওইটা আবার কি? কি আবার? তোমার পছন্দের খাবার আনলাম কিনে। আম্মা জানো, তাদের বাড়ির বাগান ভর্তি ফল, পাক না তারাও খায়, পাখিও খায়, অন্য বাড়ির মানুষও খায়। মন চাইলেও তোমার জন্য দুটা আতা ফল আনি, কিন্তু খারাপ দেখায় ধরে নেবে বেশি কৃতিত্ব ফলানো শুরু করেছি, তাই আপাতত আনলাম না। সবাই খায়, তুই খাস না গাছে চইরা? হ, খাই।
নুরি বুঝলো নিজে না উঠলে মেয়েও তাকে ছেড়ে যাবে না। নুরি হাতের কাজ একপাশে ঠেলে রাখলো, ঘরে গেল। শিখা মায়ের গা ঘেঁষে ঘেঁষে ঘরে গেল। কাঁধের ভ্যানিটি ব্যাগ ও হাতের ব্যাগ রাখলো টেবিলের উপরে, হাত মুখ ধুয়ে এলো। নুরি একটা টিনের কৌটা থেকে ঝাল নাড়ু বের করে দিল মেয়েকে। শিখা কয়েক কামড়ে খেয়ে ফেললো। এক গ্লাস পানি খেয়ে অমৃত খাওয়ার মতো করে তৃপ্তির ঢেকুর তুলল। নুরি রান্নাঘরে মাটির চুলোয় রান্না করছে। শিখা মায়ের পাশে পিড়ি টেনে বসলো। এই ভিতরে ঘটে যাওয়া সবকিছু মাকে বলল গল্পের মতো করে গুছিয়ে গুছিয়ে। নুরি বাকরুদ্ধ হয়ে গেল। মেয়ের শ্বশুর বাড়ির হাল হকিকত শুনে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নিমিষে হাতের কাছে থাকা সিলভার পানির জগটিতে মাটির কলসি থেকে পানি ঢেলে নিল। ঢকঢক করে জগ ভর্তি সব পান করে নিল। বাষ্পরুদ্ধ গলায় শিখার বিয়ের ঘটক সেরু মিয়া তার শ্বশুরকে ইচ্ছে মতো ঝাড়ল। শিখা মাকে থামালো। আম্মা থামো, সারুন পোড়া যাবে। ওনাদের কি দোষ? কপালের লিখন যাই হোক, কেউ খণ্ডাতে পারে না। এটা তো তোমার বুলি, তারপরেও তো তোমার মেয়ে দিব্যি আছে স্বামী সোহাগী হয়ে। আলো আপারে দেখতে যাব বিকেলে, চলো আম্মা। আকস্মিক নুরির তাতিয়ে ওঠা মেজাজ স্থিমিত হয়ে এলো। বিকেলে নুরি মেয়েকে নিয়ে বড় মেয়ের বাড়ি গেল। রাতে রয়ে গেল। আলো শিখা গলাগলি করে এক বিছানায় ঘুমালো। দুজন সারা রাত্রি ধরে অনেক গল্প করলো। পরের দিন সকালে চলে এলো নিজেদের বাড়ি। সন্ধ্যা মিলিয়ে গেল। শিখা তারবিহীন রেডিওটা হাতে নিয়ে চালু করলো। চট্টগ্রাম স্টেশন ধরলো সুচ ঘুরিয়ে। খবর ছাড়া কোনো স্টেশনে এখন গান নেই। অনুরোধের আসর নামক গানের অনুষ্ঠান শুরু হবে রাত 9টায়। শিখার সব অনুষ্ঠানের নাম মুখস্থ। তাদের দুঃখক্লিষ্ট সংগ্রাম মুখর জীবনে বিনোদনের একমাত্র অন্যতম মাধ্যম ছিল এই রেডিওটি। তাই শিখা সব জানে, কখন কোন প্রোগ্রাম শুরু হবে। তারা মামে মনোযোগ সহকারে খবর শুনছে। এই রেডিওটা শিখার একমাত্র মামা তাদের উপহার দিয়েছে কয়েক বছর আগেই। বাড়ির ভিতরে মোটরসাইকেলের গমগমে শব্দ শোনা যাচ্ছে। শব্দগুলো তাদের ঘরের নিকটবর্তী হয়ে আসছে। একসময় থেমে গেল। শিখা দরজা ফাঁক করতে দেখলো জুবাইর বাইক থেকে নামছে। আরে জুবাইর ভাই, হঠাৎ এই সময় এলেন যে? আসেন আসেন। জুবাইর অমলিন হাসলো শিখার দিকে চেয়ে। ঘরে প্রবেশ করলো শিখার পাশ ঘেঁষে। টেবিলে ফলমূলের বড় দুটো ব্যাগ রাখলো। নুরিকে সালাম দিয়ে বলল, দেখলেন খালাম্মা আপনার মেয়ের কথা? আত্মীয় স্বজন আসতে সময় মেনটেন করে আসতে হবে। মশা আসে বলে শিখা দরজা চাপিয়ে দিল ভিতর থেকে। মায়ের পাশে গিয়ে বসলো। নুরি সালামের উত্তর দিয়ে বলল, বাবা বসো তুমি। কুটুম বাড়ি কুটুম আসবে, এতে রাত কি দিন কি, যখন মন চাইবে তখনই আসবে। শিখার কথায় মনে কিছু নিও না, ও এমনিতেই চঞ্চল, দিল একদম খালি, কিচ্ছু নাই। আর এইভাবে তুমি কখনো আমাকে বাড়ি আসো নাই তো, তাই একটু ঘিমড়ি খাইছে তোমারে দেখা। তা বুঝতে পেরেছি খালাম্মা। শিখা আমাদের সংসারে 2 বছর ধরে বউ হয়ে আছে। ওর সম্পর্কে আমিও বেশ জানি। নুরি ব্যতিব্যস্ত হয়ে উঠে যায় জুবাইরের জন্য নাস্তা তৈরি করতে। শিখা ব্যাগ দুটো নিয়ে ভিতরের রুমে মাকে দিয়ে আসে। শিখা হেয়ালি করে দুষ্টু গলায় জিজ্ঞাসা করলো, এমনি তো আপনি আসেননি, আসার বিশেষ হেতু কি বলে ফেলেন। রাজ পারছে না আর, তাই আমাকে পাঠালো পাড়ার জন্য। তামাশার ছলে না হেসেই বলল জুবাইর। বুঝিনি, কি বিভ্রান্তিকর আনসার দিলেন। কোনো বিভ্রান্তিকর নয়, তুমি প্রশ্ন যেমন করলে তার জবাবও তেমন পেলে। রাত দুপুরে টেলিফোন করে বলল তুমি বাবার বাড়িতে আছো, কয়দিন নাকি থাকবে, কিন্তু তোমার হাতে টাকা নেই। 2,000 টাকা তোমাকে যেন আজই বাড়িতে যাওয়ার আগে দিয়ে যাই, বুঝলে? ধরো, ঘুরে নাও। ওহো, বুঝলাম। টাকা গুনে নিতে নিতে উচ্ছল হেসে বলল শিখা। জুবাইর নাস্তা খেতে খেতে কিছুক্ষণ গল্প করলো নুরি ও শিখার সঙ্গে। নুরি জুবাইরকে রাতে থাকতে জোর করলো। শিখা না পারতে মাত্র 2-1 বার বলল সে চায় না জুবাইর রাতে থাকুক। ইদানিং জুবাইর কেমন করে যেন তার দিকে তাকায়। যদিও সেই তাকানোয় কোনো অশালীনতা নেই, বাজে কোনো ইঙ্গিত নেই। কেমন খাখা করা শূন্যতা তার চোখ জুড়ে, কেমন হাহাকার, না পাওয়ার তৃষ্ণা, যেন কোনো বিরান ভূমি। জুবাইরও থাকলো না, তবে তাকে রাতের ভাত না খাইয়ে ছাড়লো না নুরি ও শিখা। জুবাইর যেতে যেতে খেদ ঝেড়ে বলল, শিখা, আজ আমার মনটা ভারাক্রান্ত। বিষাদে ছেয়ে আছে হৃদয়ের পুরো ক্যানভাস। বুকের গিরিখাদে স্তূপ আকারে পুঞ্জীভূত হয়ে আছে এক আশাহত প্রেমিকের একপাক্ষিক প্রণয়ের ইতিকথা ও দুঃখ গাঁথা। চলে যাব তোমাদের উপচানো সুখের আসর ছেড়ে। ভালো থেকো তোমরা সবাই। কলেজ ছুটির পর কোচিং থাকে, তাই বেলা পড়ে যায় বের হতে হতে। শিখা বরাবরের মতোই কলেজের মূল ফটকে দাঁড়িয়ে আছে, অপেক্ষা রিকশার। কলেজের খোলা সবুজ প্রাঙ্গণে মৃদু সমীরণ দুলে দুলে শীতের আগমনী ধ্বনি জানান দিচ্ছে সগৌরবে। পরিশ্রান্ত শিখা রিকশায় উঠে যাচ্ছে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো একজন লোক। তার মুখ ভর্তি কালো কুচকুচে দাড়িগোঁফ, পাঞ্জাবি ও লুঙ্গি পরা লোকটি সে শিখার দিকে চেয়ে ভৃত্যের ভঙ্গিতে বলল, রাজবধূ। শিখার কাছে কণ্ঠটি আধো অচেনা লাগলো। সে গলায় এক সমুদ্র বিস্ময় ঢেলে জিজ্ঞাসা করলো, কে কে আপনি?
এত অচেনা হয়ে গেলাম ভাবি সাহেবা? আমি বাদশা নামের এক দুর্ভাগা। বাদশার কণ্ঠে চাহনিতে সে আগের মতোই বিনম্রতা ও শ্রদ্ধা ঝরে পড়ছে। শিখা বাদশার মুখ পানে চেয়ে অতি আশ্চর্যের সুরে বলে উঠল, বাদশা ভাই, ও আল্লাহ, তাই তো বলি, গলার স্বরটা এমন চেনা চেনা লাগছে কেন? নারী, গোফ, পাঞ্জাবি, স্বাস্থ্য মিলে আপনার নতুন বেশ, নয়তো ঠিক চিনে নিতাম। কেমন আছেন বাদশা ভাই? আপনার ফুল কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাবি, ফুল ভালো আছে, রোজ আপনাকে স্মরণ করে। আপনি কেমন আছেন ভাবি? আমিও ভালো আছি বাদশা ভাই। আমি চলে যাই বাড়ির দিকে, আপনি আসুন। ইয়ে ভাবি, মানে আমার কোনো ক্ষতি হইব না তো? বাড়িতে আইসায় আপনার লেখাটা দেখলাম, তাই আজ আপনারে কলেজে আইলাম দেখা করতে। বাড়িতে যাই নাই, ডর লাগে যাইতে। তবে মধুপুর গেছি খালাম্মার লগে দেখা করতে। কইল আপনি এই কয়দিন আপনাগো বাড়িতেই ছিলেন, গতকাইলি শ্বশুরবাড়ি চইলা আইসেন। শিখা পৃথ চোখে তাকায় বাদশার দিকে, মায়া মায়া সুরে বলল, ভালো হয়েছে আমার আম্মার সাথে দেখা করেছেন। আম্মা কত যে বলতো আপনার কথা। আর রাজবধূ থাকতে আপনার কোনো ক্ষতি হতে পারে না বাদশা ভাই। আপনি বড় কাজের সময় আসলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। কয়দিন ধরেই আপনাকে মনে করতেছি। পথে আর কোনো কথা নয়, বাড়িতে আসেন। শিখার নির্দেশ পেয়ে রিকশার প্যাডেলে পায়ের চাপ দিয়ে টান দেয় রিকশা চালক। শিখার মমতাপূর্ণ কথায় বাদশা ভরসা পেল, আস্থা পেল। সেও আরেকটা রিকশা খুঁজতে থাকে উজানপুর গ্রামের তালুকদার বাড়িতে যাওয়ার জন্যে। শিখা বাড়িতে গিয়ে কাচারি ঘরের উঠানে পা রাখতেই আমেনার করুণ বিলাপ শুনতে পেল। বুঝতে পারল হারিসা খাতুন আর নেই। সে দ্রুততার সঙ্গে পা চালিয়ে ঘরে ঢুকলো। নিজের রুমে বই খাতা রেখে আমেনার রুমে চলে গেল। ঘর ভর্তি আশেপাশের বাড়ির কিছু মুরব্বী নারীদের ভিড়। বিকেলের অবসরে এরা মাঝে মাঝে তালুকদার বাড়ি আসতো। হারিসা খাতুনের সঙ্গে গাল ভর্তি পান খেতে খেতে গল্পগুজব করত। ঘরের পরিবেশ বেদনাবিধুর। নিকট আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। জাহানারা ও সীমান্তও এসেছে। আদুরি হারিসার মাথার কাছে বসে কান্না করছে। এই ঘরের এক মাত্র মেয়ে হিসেবে আদুরিকে হারিসা অনেক ভালোবাসত। শিখা সবার ভিড় ঠেলে গিয়ে আমেনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তাকেও হারিসা নানি অনেক আদর করত। শিখাকে বুকে জড়িয়ে ধরে আমেনার বিলাপ দ্বিগুণ গতি পেল। শিখার মুখে ধরে সুরে সুরে বিলাপ করতে করতে বললেন, মারে, আমার মা তোমারে দেখলাই কইতো, আমার জুবার কপালে এমন একখান গুণবতী রূপবতী মাইয়া জুটল না কেন? জুবাইর ভাইয়া কই? ওনারে খবর দেওয়া হয় নাই? হ, আইতেছে। বরকত গিয়া খবর কইছে, বাইরে কাজ করতেছে মনে হয়। নানির লাইগা কি কাঁদলো গো। আমার মার কত শখ ছিল, নাত বউ দেখা যাইব। আরে আল্লাহ। তখন জুবাইর রুমে আসলো। শিখাকে দেখলো তার মায়ের সঙ্গে জড়াজড়ি অবস্থায়। জুবাইরের বুকটা হাহাকার করে উঠল। শিখা উঠে গিয়ে অজু করে আসলো। হারিসার মাথার কাছে বসে মিহি করুণ স্বরে কোরআন তেলাওয়াত। শিখার মুখে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে ঘরের নারী পুরুষ সময় বিমুগ্ধ হয়ে গেল। শিখার জন্য সবার মনের কালি আরো বিলীন হয়ে গেল। হারিসার দাফন সম্পন্ন হয়ে গেল। ঘরে সবাই স্থানে স্থানে বসে হারিসার নানা স্মৃতিচারণ করছে বিভিন্ন সময়ের। বাদশাহ উঠান থেকে ঘরের ভিতরে এলো। অপ্রত্যাশিতভাবে তাকে দেখে ঘরের সবার চোখ ছানা বড়া হয়ে গেল। তারা এক আকাশ বিস্ময় নিয়ে তার দিকে চেয়ে রইল। বাদশাহ সবাইকে সালাম দিল। তালুকদারও কেউ কেউ স্বাভাবিক ভঙ্গিতেই বাদশার সালাম নিল। তারও ফুলের কুশলাদি জেনে নিল। সুফিয়া চিনেও নাচেনার ভান করে বলল, কেরা তুই, বাচ্চা নাকি? হ বড় চাচি, আমি বাদশা। অসমে কোন দিক থেকে আইলি? বাদশাহ অন্তরে ব্যথা পেল সুফিয়ার কথায়। জবাবে বলল, তালুকদার বাড়িতে আমার আইতে সময় অসময় আছে জানা ছিল না চাচি। আমি বিকালে আইছি, ঘরের ভিতর মানুষ দেখা আসি নাই। বাইরে কাজকর্মে ছিলাম জোবাইর ভাইয়ের লগে। বাদশা ভাই বসেন। বলল আদুরি। বাদশাহ বসলো না, আমেনার কাছে গেল। আমেনা বাদশাকে দেখে তার মায়ের কথা মনে করে আবারও বিলাপ শুরু করে দিল। ও বাদশা রে, সেই তো এই বাড়িতে আইলি তুই, আগে কেন আইলি না রে? আমার মাই তোরে কত মায়া করতো, কই পাইবি সেই মায়ার নানি রে? বাদশাহ ছলছল চোখে আমেনাকে সান্ত্বনা দিতে লাগলো। বাদশাহ রাতে শিখার সাথে দেখা করলো। জিজ্ঞাসা করলো, ভাবি আমি চইলা চাই, বাড়িতে ফুল একলা কি কর? আমি আপনার কথার জন্যই আসছি, নইলে এই বাড়িতে আমার পা পড়তো না। এটা আমি ভালো করেই জানি বাদশা ভাই। নানি আজ মারা যাবে কে জানে, কোনো কিছুই বলা যাবে না এখন। আচ্ছা, আপনি এখন চলে যান, পরে আসবেন অবশ্যই। আপনার সঙ্গে আমার জরুরি আলাপ আছে। জুবাইর ভাইয়ের সাথে
দেখা করে যাবেন। বাদশা গিয়ে জুবাইরের সঙ্গে দেখা করে জুবাইর তাকে বলল, শোনো, নানির কুলখানি হবে 3 দিনের দিন। তুই তো স্ত্রীকে নিয়ে ভোরেই চলে আসবি। তুই আমাদের বাড়ির পুরনো মানুষ, দাওয়াত দিতে হবে কেন তোকে? বাদশার মন ভরে যায় জুবাইরের কথা শুনে, মনে মনে বলে ওঠে, এই বলে গোবরে পদ্মা ফুল, একেই বলে গোবরে পদ্মা ফুল। কোথায় বাপ কোথায় ছেলে? পরক্ষণেই বলে, কি যে কন্যা ভাই, আমি চইলা আসুম ফুল রে নিয়া। পরের দিন সুফিয়ার আদেশে আদুরি বাজারে যায়। টেলিফোন করে আসলাম ও খালেদকে হারিসার মৃত্যুর সংবাদ দেয় তাদের। তার চেয়ে গুরুত্বপূর্ণভাবে জানায় বাদশার পুনরায় আগমনের কথা। আসলাম ও খালেদ অসন্তুষ্ট হয় বাদশার কথা শুনে, কারণ তারা জানে ঘটনাক্রমে তালুকদার গৃহের কর্তৃত্ব ধীরে ধীরে শিখার হাতে ন্যস্ত হচ্ছে। বাদশা থাকলে শিখার হাত আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই বাদশার আগমন তাদের জন্য সুখকর নয়, শুভ নয়। 3 দিনের দিন হারিসার কুলখানি সম্পন্ন হলো। সেদিন সকালেই বাদশা ও ফুল চলে এলো তালুকদার বাড়িতে। ফুলকে দেখে মতির মা ও তার মেয়ে জ্যোৎস্না জড়িয়ে ধরল। জ্যোৎস্না দাওয়াত পেয়ে এসেছে। তারা পরস্পর অশ্রু ফেলার মাধ্যমে হৃদ্যতা প্রকাশ করলো একে অপরের প্রতি। সেদিন সন্ধ্যার পর বাদশাহ ও ফুলকে ঘরের পিছনে নীরবে ডেকে নিল শিখা। জিজ্ঞাসা করলো, আপনারা দুজন কোথায় ছিলেন এতটা মাস? কিভাবে ছিলেন? কি কাজ করেছেন বলেন শুনি। বাদশাহ তপ্ত শ্বাস ছেড়ে বলল, এতটা বছর এই বাড়িতে শ্রম দিলাম, মাথা খাটাইলাম, অথচ আপনি ছাড়া একজন মানুষও জানতে চাইলো না কই ছিলাম, কি করলাম, কেমনে দিন চালাইলাম। আফসোস করবেন না বাদশা ভাই, মনে রাখবেন আপনি যার উপকার করেছেন সে হয়তো তা মনেও রাখবে না, কিন্তু আপনার দুঃসময়ে অন্য কাউকে দিয়ে আল্লাহ আপনার উপকার করাবে। অর্থাৎ ভালো কাজের, মহৎ কাজের প্রতিদান আল্লাহ আমাদের রিটার্ন দেয়। মাশাআল্লাহ, লেখাপড়া কইরা ভাবি কি জ্ঞানের কথা শিখছে? মুগ্ধ গলায় বলল ফুল। বাদশাহ বলল, কইরা কি বেকুব? আমি তো ভাবি তো এখনো পড়াশোনা করে চলমান। বাদশা ভাই বলেন। আচ্ছা, সংক্ষেপে কইরা বলি, সেদিন ফুলরে নিয়ে ঢাকায় যাই। নদীর ওপারে কেরানীগঞ্জে অমিতপুরে এক গ্রাম ভাইয়ের বাসায় ওঠে। উনার বাসা আমি আগে থেকেই চিনি, এর আগেও ঢাকায় গেলে উনার বাসায় রয়েছি। উনি এক কারখানায় চাকরি নিয়ে দিল, তারপর আলাদা একটা 3 শেডের বাসা ভাড়া নিয়ে দিল। ভালোই গেল দিন ভাবি। গ্রামে এই প্রথম আইলাম ফুলরে নিয়া। মায়ের কবর দেখতে এসেই দেখি ঘরের দরজায় একটা ছোট সাইনবোর্ড, আপনার লেখা। আর কি দেরি করি আমি, 2 দিন পর আবার চইলা যাবো ঢাকায় ফুলরে নিয়া। আমার মায়ের দোয়ার বরকতেই ভালোই আছি ওইখানে ভাবি। এই বাড়িতে থেকে যান আগের মতো, যেতে হবে না আর কোথাও। তা কি হয় ভাবি যান, আমাগরে হেরা রাখবো? আমরাও থাকবো না, চইলা যামু? খেদ ছেড়ে বলল ফুল। আচ্ছা, তা দেখা যাবে। আজ রাতে তো আছো, দেখি আমি। তারপর 3 জন 3 দিকে চলে যায়। শিখা জুবাইরের রুমের দরজায় গিয়ে দাঁড়ায়। আসতে পারি জুবাইর ভাই? একটু কথা ছিল। জুবাইর গোপনে নিঃশব্দে আওড়ালো, হৃদয় কুঠুরিতে বসে আছো দিবানিশি, দখল করে আছো আমার আস্ত পৃথিবী। তুষের আগুনের মতো জ্বলছ অহর্নিশ, আর সামান্য একটা ইটের কক্ষে প্রবেশ করতে অনুমতি চাচ্ছ। তারপর সশব্দে নিরাশ গলায় বলল, তুমি অনুমতি ছাড়াই আমার রুমে এনি টাইম আসতে পারো। শিখা ভিতরে গেল, বলল, আপনি বড্ড মন খারাপ করে থাকেন নানুর জন্য, একটু স্বাভাবিক হন চাচির কথা ভেবে। তোমার চাচির কথা ভাবলেই তো সবচেয়ে আঘাতে জর্জরিত হয়ে যায়। নারীর মৃত্যু আমাকে বাড়তি চিন্তায় ও সমস্যায় ফেলে দিল শিখা। কি যে করি, দিশেহারা আমি। বুঝিনি, বুঝিয়ে বলেন। হৃদ্যতাপূর্ণ স্বরে জানতে চাইল শিখা। অবশ্যই তোমাকে বলবো, কিন্তু এখন বলার মুড নেই, মন নেই। কেন এলে বলো? ও, আমি এলাম বাদশা ভাই ও ফুলের বিষয় নিয়ে। আমি চাই তারা দুজন আগের মতো এই বাড়িতে থাকুক। দিনে দিনে আমাদের পরিবারটা জনশূন্য হয়ে যাচ্ছে। তারা থাকলে সব দিক দিয়ে আমাদের ভালো, বই কি মন্দ হবে না, কি বলেন? তুমি পরিবারের জন্য যেটা ভালো মনে করবে তাই করবে। তবু আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছো, তার জন্য বিশেষ ধন্যবাদ। শিখা স্মিত হেসে চলে গেল তালুকদারের কাছে। বাদশাহ থাকার কথা বলল প্রয়োজনীয়তা দেখিয়ে। তালুকদার বলল, তুমি আমার শিক্ষিত জ্ঞানী গুণী বউ, যেটা যেইভাবে ভালো হয় করবা। আমি বুড়ো বাবার কতদিন। আপনার মুখে আজকাল শুধু নৈরাশ্যবাদী কথা, আশার কথা বলতে পারেন না বাবা? অভিমানী গলায় বলল শিখা। আর কাউকে জিজ্ঞাসা করার আবশ্যক নেই।
তাই পরদিন বাদশাকে ডেকে শিখা বিষয়টা বলল। পাশাপাশি তালুকদার বাড়িতে থাকা বাদশা ও ফুলের ভবিষ্যতের জন্য কতটা ভালো হবে সেই সব কিছু শিখা পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বুঝিয়ে বলল। শুনে বাদশা কৃতজ্ঞতার চোখে শিখার পানে চাইল এবং বলল, ভাবি তাহলে আমি ঢাকায় গিয়া বাসা ছাড়তে হইব, সব মালামাল গ্রামে নিয়ে আসতে হইব, তারপর আসি। সমস্যা নাই বাদশা ভাই, তারপরেই আসেন সব গুছায়া। সেদিন বাদশা ও ফুল চলে যায় সবার থেকে বলে। শিখা তার জরুরি কথাটা বলল না ইচ্ছে করে। বাদশা কয়েকদিন পরে একেবারের জন্য চলে আসবে, তখন ধীর স্থিরভাবে বলা যাবে। এই ভিতরে জুবায়ের কয়েকবার চেষ্টা করেছে শিখার সঙ্গে একান্তে কিছু কথা বলার, কিন্তু পারছে না। কিভাবে বলবে, কোথা হতে শুরু করবে, শেষ থেকে শুরু করবে না মাঝামাঝি থেকে শুরু করবে, এমন মনস্তাত্ত্বিক টানাপোড়ানে তার দিন কাটছে। শীতের অলস দুপুর। তালুকদার বাড়িতে তেমন কেউ নেই, সবাই গিয়েছে এক আত্মীয়ের বাড়িতে। শিখা যায়নি, তার ক্লাস আছে বলে। জুবায়ের মার্কেট থেকে বাড়িতে চলে এলো চুপি চুপি। খেয়াল করলো মতির মা রান্নাঘরে দরজা চাপি ঘুমাচ্ছে লেপ মুড়ি দিয়ে। বরকত কাচারি ঘরে নাক ডেকে ডেকে লেপের ওমে অঘরে ঘুমাচ্ছে। এই তো সুযোগ। কিন্তু শিখা কই, কলেজ থেকে আসেনি ভেবেই জুবায়ের পুরো ঘর খুঁজলো শিখাকে নেই। শিখা সে প্রস্তুত হয়ে নিল নিজের রুমে গিয়ে। ঘর থেকে সন্তর্পণে বের হয়ে লুকিয়ে বাগানের দিকে গেল। সে জানে বাগিচার ফল কুড়ানো ও গাছ থেকে হাবিজাবি ফল পেড়ে নেওয়া শিখার একরকম শখ বলা যায়। জুবায়ের শিখাকে আবিষ্কার করলো ঠিক নির্জন একটা বাগিচার ভিতরে। শিখা, ফল কুড়াচ্ছ? শিখা ঘাড় ফিরিয়ে ও মাগো বলে ভূত দেখার মতো ঘাবড়ে গেল। আপনি এই অসময়ে তাও এখানে? আমাকে কোনো কিছুর জন্য দরকার জুবায়ের ভাই? হতভম্ব গলায় জিজ্ঞাসা করলো শিখা। জুবায়ের নীরব, কোনো কথা বলছে না। চোখ জোড়া নেশাখোরের মতো লাল বর্ণ হয়ে আছে। সে এক হাঁচকাটানে শিখার বুকের ওড়না নিজের হাতে নিয়ে নিল। শিখার মুখ বেঁধে ফেললো ওড়না দিয়ে, পিছমোড়া করে দুহাত বেঁধে ফেললো। শিখা চাইলেও আর চিৎকার করতে পারছে না। জুবায়ের শার্টের নিচ হতে ধারালো একটা ছুরি বের করলো। শিখার চোখের দিকে তাকালো না, কেবল ভার গলায় বলল, দুজন জলজান্ত পুরুষ মানুষকে মেরে ফেলেছি আমি শুধু তোমার জন্য, আর আজ তোমাকে মেরে ফেলবো শুধু আমার জন্য। বলে আর এক মুহূর্ত দেরি করলো না জুবায়ের। আকাশ বাতাসকে সাক্ষী রেখে শিখার পেটের মাঝ বরাবর তিনবার ছুরি চালিয়ে দিল। হাতের বাঁধন খুলে দিল। মৃত্যুসম যন্ত্রণায় পেট চেপে ধরে শিখা মাটিতে লুটিয়ে পড়ল। জুবায়ের তার মৃত্যু নিশ্চিত করে দৌড়ে পালিয়ে গেল। সামনের আরেকটা বাগান পার হতেই পা জড়িয়ে এলো তার। অমনি একটা গাছের গুড়ির সাথে হোঁচট খেলো সে। মাথা তুলে দাঁড়াতেই দেখতে পেল রাজ দাঁড়িয়ে। রাজের চোখে দাউ দাউ করে 100 চোখের আগুন জ্বলছে। রাজ নিজের শার্টের ভেতর হতে একটা ছুরি বের করলো, বরফ গলায় বলল, চাকুটা চিনতে পেরেছিস? বড় ভাবির হাত কেটে ফেলেছি এই চাকুটা দিয়ে, এখন তোকে মেরে ফেলবো এটা দিয়ে। জুবায়ের শ্লেষযুক্ত কণ্ঠে বলল। আমি তো সেটাই চাই দোস্ত। নিমিষেই জুবায়েরের পেটে ছুরিটা চালিয়ে দিল রাজ এবং তার পেট থেকে ছুরিটা টেনে বের করতে করতে বলল, তোকে প্রথম দিনে বলেছি আবেগের বেগ কমিয়ে ফেল, নয়তো মরবি শালা। মারলি তো এখন তুই দোস্ত। অসহনীয় যন্ত্রণায় নাক মুখ বিকৃত করে বলল জুবায়ের। কে মেরেছে সেটা বড় কথা নয়, তুই মরছিস সেটাই কথা। সহ্য হয় না না? একটা সময় হলো শিখাকে তুই পিছিয়ে যেতি, এখন হলোটা কি? যে পৃথিবীতে আমার শিখা নেই সেই পৃথিবীতে তার খুনি থাকতে পারে না। তাহলে আমার খুনিও বাঁচতে পারবে না এই পৃথিবীতে। বলে জুবায়েরও নিজের হাতের ছুরিটা রাজের পেটে প্রবেশ করিয়ে দিল। রাজ উন্মাদের মতো উচ্চ গলায় সারা বাগান কাঁপিয়ে হাসতে লাগলো, বলল, শিখা নাই আমিও নয়, এটাই তো চেয়েছি আমি। একই সময় দুজন বিদায় নেব এই ধারা দামাতে। এই সময় আমাদের দেখা হবে, হই পারে। জুবায়ের হেলতে হেলতে মাটিতে পড়ে গেল কাত হয়ে। রাজও টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ল উপুর হয়ে। জুবায়ের ধরফরিয়ে ঘুম থেকে উঠে গেল। তার রূহ বেরিয়ে আসার উপক্রম। সে মৃদু আর্তনাদ করে ফোপানো অস্পষ্ট স্বরে বলে উঠল, না মা, রাজ, শিখা, হে খোদা রহম করুন। শেষ রাত্রিতে ছেলের এমন ফোপানো গলা শুনতে পেয়ে আমিনার গভীর ঘুম ভেঙে গেল। তিনি ধর্মরিয়ে উঠে বসলেন। বিদ্যুৎ গতিতে তার হার্টবিট ওঠানামা করছে। তিনি অবিন্যস্ত শাড়ির আঁচল ঠিক করতে করতে ছেলের রুমে প্রবেশ করলেন। লাইট জ্বালিয়ে দিলেন। দেখলেন জুবায়ের ছোট বাচ্চার মতো বিছানা হাতড়াচ্ছে কিছু খোঁজার মতো করে। আমিনা ছেলেকে জাপটে ধরলেন। বিচলিত চোখে মমতার সুরে বললেন, কি হয়েছে নানি রে, খোয়াব দেখতাছো? এমন ডরাইলি খেন বাপ? মা তো তোর লগে রুমেই আসি। জুবায়ের কোনো কথাই বলতে পারছে না, থরথর করে কাঁপছে মৃত্যুকূপ হতে বেঁচে ফিরে আসার মতো করে। তার সারা মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আমিনা বিবি ছেলের মাথায় হাত বুলাতে লাগলেন। সূরা ফাতিহা পড়ে ছেলের মুখের চারিপাশে 3বার ফু দিয়ে বললেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এই দোয়া পড়তে হয়। মায়ের লগে লগে কইতে থাক, আল্লাহ হুম্মা ইন্নি আউজু বিকামিন শারি হাজিরি রুইয়া। অর্থ, হে আল্লাহ,
আমি আপনার কাছে এ ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। জুবায়ের অস্ফুট স্বরে মায়ের মুখে মুখে স্বপ্নের দোয়াটি পড়ল ছোট বাচ্চার মতো করে। তার মা বলল, উঠায় মায়ের লগে, এই রুমে থাকলে আবার ডরাইবি। জুবায়ের মায়ের অনুগত বাধ্যগত হয়ে উঠে যায়। আমেনা ছেলেকে জড়িয়ে ধরে নিজের পালঙ্কে শুইয়ে দিলেন। তারপর ছেলের পিঠে হাত রেখে স্নেহময়ী কণ্ঠে জিজ্ঞাসা করলেন, নানিরে নিয়া কি খোয়াব দেখতাছোস? না তোর বাপরে দেখলি কত? জুবায়ের মায়ের গলা জড়িয়ে ধরল, বাষ্পরুদ্ধ গলায় বলল, মা, আমি খুন করেছি দুজনকে। যে মেয়েটাকে ভালোবাসতাম তাকে আর তার জামাইকে মেরে ফেলেছি, আবার তার জামাই আমাকে মেরে ফেলেছে। আমেনার কলিজা ধক করে ওঠে। তিনি ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আলাগো, কি মর্মান্তিক অলক্ষণে খোয়াব! তুই দিনে মনে হয় সেই মায়ারে নিয়া ভাবতাছোস, এই লাইগাই রাইতে খোয়াব দেখতাছোস। বিয়াতি মাইয়া নিয়া এইসব ভাবা ঠিক নয়। হ্যাঁ মা, আমি আজ দিনে বারবার তাকে মেরে ফেলার কথা ভেবেছি। তার একটা বড় কারণ আছে মা। নানি মরে গিয়ে তুমি একলা হয়ে গিয়েছো, আর সেই জন্য আমি মাঝ সমুদ্রে পড়ে গিয়েছি। আমি যে বড় অসহায় মা, বড় অসহায়। মনে মনে বলল জুবায়ের। অনবরত মায়ের কোমল হাতের জাদুমাখা ছোঁয়ার জুবায়ের অশান্ত হৃদয় কিছুটা শান্ত হলো, তবুও ভুলতে পারছে না কিছুক্ষণ আগে দেখা নিষ্ঠুরতম স্বপ্নে সেই ঘটনাবলী। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেমে গেলেও যেমন প্রকৃতি ও চারিপাশ জুড়ে পড়ে রয় তার ধ্বংসলীলার অজস্র চিহ্ন, তদ্রূপ ঘুম ভেঙে বাস্তবে ফিরে এলেও জুবায়েরের চোখের সামনে সব জীবন্ত হয়ে ধরা দিচ্ছে প্রতিটা মুহূর্ত। আস্তে আস্তে তার দু চোখ বুজে আসলো নিবু নিবু প্রদীপের ন্যায়। আমেনা ছেলে শিওরের কাছ থেকে উঠে গেলেন ঘুম নিশ্চিত করে। অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। মোনাজাতে মহান রবের কাছে ফরিয়াদ করলেন একমাত্র ছেলের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্যে। সকালে ঘুম থেকে উঠে জুবায়ের শিখাকে একটু দেখার জন্য আকুপাকু করলো, কিন্তু দেখতে পারল না। পরে বিকেলে দোকান থেকে বাইকে করে শিখার কলেজের সামনে চলে গেল। রাস্তার উপরে অবস্থিত কলেজের মূল ফটক থেকে খানিক দূরে দেয়াল ঘেঁষে বাইক থামালো। হেলমেট দিয়ে মুখ ঢেকে বসে রইল বাইকের উপর। শিখা মাঠ পেরিয়ে গেটে আসলো। রিক্সা দরদাম করে একটা রিক্সায় উঠে চলে গেল। জুবায়ের হেলমেটের ভিতর দিয়ে পাথর চোখে শিখাকে দেখলো। মন ভরল না তার। খুব সাজ জাগলো শিখাকে তার বাইকে চড়িয়ে বাড়ি পৌঁছে দেওয়ার, কিন্তু মনে সাজ জাগলেও বিবেকে বাধা দিল। শিখাকে নিয়ে এমন অজস্র টুকরো সাধের ব্যর্থতার গ্লানি জুবায়ের হৃদয়টা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে অহর্নিশ। তারপর হতে জুবায়ের শিখার দৃষ্টি আড়াল হয়ে থাকে যথাসম্ভব। শিখাও নিজের পড়াশোনা নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছে। তার পড়াশোনার ব্যাঘাত ঘটবে বলে রাজ বাড়িতে আসছে না। শিখাই তাকে অনুরোধ করে বলেছে যেন সে না বলা ছাড়া বাড়িতে আর না আসে। তাছাড়া রাজ নিজেই আছে বাড়তি ঝামেলা। একটা মেয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করার জন্য ফোর্স করছে, মাঝে মাঝে ব্ল্যাকমেল করার বৃথা চেষ্টা চালাচ্ছে, আলটিমেটাম দিয়ে কথা বলছে। সেদিন সরকারি ছুটির দিন, কলেজ বন্ধ ছিল। শিখা সকালে নিরিবিলি পরিবেশে শ্বশুরের রুমে গেল। মার্জিতভাবে বেতের চেয়ারখানি টেনে বসলো। ছোট বউ, আসো, বসো। মনে হয় কিছু কইবা? শিখা আলুলায়িত কণ্ঠে বলল, বাবা, রাগ না হলে একটা বিষয় জানার ছিল আপনার থেকে। আদুরির মতন তুমিও আমার আরেকটা মেয়ে, রাগ করুন কেন? কও। বাবা, বাড়ির বাইরে উত্তর পাশে ধানের জমিটা তো আমাদের না? তালুকদার নড়ে চড়ে বসলেন, বললেন, হ, কি হইছে? ওটা কার নামে বাবা? ওটা কিনছে খাইরুল, তোমার চাচা শ্বশুর, কিন্তু ইজ্জত কইরা দলিল করছে আমার নামে। কি হইছে বৌমা? বাবা, আমি যদি বলি আপনি তাদেরকে জমিটা দলিল করে দিয়ে দিবেন? বুঝলাম না। তারা বেচলো, আমার ভাই কিনলো, দিমু কেন? তারা বেচে নাই। আজগর দাদার থেকে জোর করে টিপসই দিয়ে নামমাত্র কিছু টাকা দিয়ে আত্মসাৎ করেছেন উনি। এইসবের প্রমাণ কি? অবাক কণ্ঠে বলল তালুকদার। বাবা, আমি সব প্রমাণ দিব। আমি চাইলেই আইনের আশ্রয় নিতে পারি ওনাদের হয়ে, কিন্তু ভাবলাম এমনিতেই মিটমাট করতে পারলে অযথা সেদিকে যাব কেন। ঠিক আছে, যদি সত্যিই এমন কিছু হইয়া থাকে তাহলে ফেরত দিয়া দিমু। শিখার কচি মুখখানা খুশিতে ঝলমল করে উঠল। বিশ্বজয়ের আনন্দের মতো কৃতজ্ঞতার চোখে শ্বশুরের রুম হতে প্রস্থান নিল শিখা। বাদশাহ ফুল তাদের কাপড় চোপড় নিয়ে তালুকদার বাড়িতে চলে এলো। কেউ তাদের কিছু বলল না, কারণ শিখা তালুকদারের মাধ্যমে সবার কাছে তাদের স্বামী স্ত্রীর প্রয়োজনীয়তা তুলে ধরেছে। শীতের প্রকোপ বাড়বে, বাগানে যাওয়া যাবে না, তাই এখন হালকা শীত থাকতেই কবরের বিষয়টা স্পষ্ট হতে হবে। এমন ভাবনা থেকে ব্যস্ততার ফাঁকেও এক বিকেলে শিখা বাদশাকে ডেকে নিল নিরালায়। কেউ দেখলেও এখন আর সমস্যা নেই। তালুকদার পরিবারের শিখার কর্তৃত্ব নেতৃত্ব দিনে দিনে বেড়ে যাচ্ছে। শিখা বাদশাকে আস্তে গলায় বলল, বাদশা ভাই, আমি আপনাকে বিশ্বাস করি, সুতরাং কাউকে বলা যাবে না, কাজ হবে না মনে করে। আপনি ছাড়া কাউকেই বলিনি। আচ্ছা বাদশা ভাই,
আপনি তো এই বাড়িতে আছেন বহু বছর ধরে, এবং বাড়ির যত আনাচে কানাচে অলি গলি সব কিন্তু আপনি দেখাশোনা করছেন বরকতকে সাথে নিয়ে। তাই আপনার কাছে কোনো সদুত্তর পাবো বলে আশা রাখি। এই বাড়ির কবরস্থানের বাইরে কি কোনো কবর আছে আপনি জানেন?